দেখো ভৌত জগৎ এবং পরিমাপ। ভৌত রাশি কাকে বলে কে বলতে পারবে? পরিমাপযোগ্য যে কোনো রাশিকে বলা হয় ভৌত রাশি। তারপরে হচ্ছে তোমার ভৌত রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে? যাদের অভিমুখ নাই, শুধুমাত্র কি আছে? মান আছে। আর ভেক্টর রাশি কাকে বলে? যাদের মান আছে তার সঙ্গে অভিমুখ আছে। এই দুটো হলে হবে না, এই দুটো বলেছিলাম 9 অবধি। তারপর আর একটা জিনিস বলেছিলাম, ভেক্টর যোগফল। যাদের ভেক্টরে যোগ করা যাবে, যোগ বা বিয়োগ, মানে ভেক্টর বীজগণিতের নিয়ম অনুযায়ী যাদের যোগ বা বিয়োগ করা যাবে, 3 নাম্বার এটা বলতে হবে না, মানে গুণটা তো হবেই। এ ডট বি, এ ক্রস বি, ওগুলো ভেক্টর চ্যাপ্টারে হবে, বুঝছে? তারপরে ভৌত রাশির নির্ভরশীলতা, মানে মানের নির্ভরশীলতার উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। একক রাশি মানে যে সমস্ত রাশি কোনো প্রকার রাশির উপর নির্ভর করেনি, যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য কোনো প্রকার রাশি দরকার হয়নি, তাদেরকে বলা হয় একক রাশি বা মৌলিক রাশি। আর যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য বিভিন্ন রাশির সাহায্য নিতে হয় বা মৌলিক রাশির সাহায্য নিতে হয়, তাদের নাম হচ্ছে লব্ধ রাশি। যেমন কি একক রাশির মধ্যে 7টা একক রাশি আছে, সেই 7টা একক রাশি বলছি এখানে। 1 নম্বরে বলছি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। আরেকটা আছে সেটা হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। আর লব্ধ রাশি মানে এই 7টা রাশি দিয়ে যে সমস্ত রাশিগুলো গঠন করা যাবে তাদের নাম হচ্ছে লব্ধ রাশি। যেমন ধরো আমি যদি বলি বেগ, বেগকে যদি প্রকাশ করতে চাই, বেগ মানে কি হয়? সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়। দেখো বেগকে প্রকাশ করার জন্য কটা রাশি লাগলো আমার? 2টা রাশি, একটা সরণ লাগলো, একটা সময় লাগলো। দেখো এখানে সরণ মানে দৈর্ঘ্য আর সময় এখানে, তাহলে 2টা একক রাশি প্রয়োজন হলো একটা লব্ধ রাশিকে প্রকাশ করার জন্য, বুঝছে? এরপর আমি এদের এককগুলো যাওয়ার আগে বিভিন্ন একক পদ্ধতি যেগুলো আছে সেগুলো একটু বলছি। একক পদ্ধতি, একক পদ্ধতি 3 প্রকারের একক পদ্ধতি আছে। 1 নম্বরে দেখো সিজিএস পদ্ধতি। সিজিএস মানে যার দৈর্ঘ্যের একক কী হয়? সেন্টিমিটার, ভরের একক কী হয়? গ্রাম, আর সময়ের একক কী হয়? সেকেন্ড। তাহলে একই রকম এমকেএস, এই সাইডটা পরে এসেছে, এই সাইডটা পরে এসেছে। প্রথমে এমকেএস মানে দৈর্ঘ্যের একক কী হয়? মিটার, ভরের একক কী হয়? কেজি, আর এটা হয় সেকেন্ড। আর একটা পদ্ধতি আছে যেটা কম ব্যবহার করা হয়, এপিএস, ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে দৈর্ঘ্যের একক কী হয়? এটা ফুট, ভরের একক কী হয়? পাউন্ড, বুঝছে? আর সময়ের একক কী হয়? সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি আর এপিএস পদ্ধতি। আর এমকেএস পদ্ধতির পরিমার্জিত রূপ হিসেবে এখন যেটা এসেছে সেটা হচ্ছে এসআই পদ্ধতি, বুঝছে? এমকেএস পদ্ধতির পরিমার্জিত রূপ, বিভিন্ন বিজ্ঞানীদের নাম থেকে যে সমস্ত এককগুলো দেওয়া হচ্ছে সেটা সব এসআই ইউনিটের মধ্যে পড়ছে, ঠিক আছে? এরপরে তাহলে আমি এই 7টা যদি প্রাথমিক রাশির একক যদি মনে রাখতে পারি, তাহলে দেখো বিভিন্ন লব্ধ রাশির এককগুলো মনে রাখতে পারবো। যদি আমি দেখো সরণ আর সময়ের এককটা যদি আমার জানা থাকে, তাহলে দেখো বেগের এককটা আলাদা করে মুখস্থ করে রাখতে হবে। যেমন দৈর্ঘ্যের এসআই একক কী হয়? মিটার, ভরের এসআই একক কী হয়? কেজি, এসআই একক লিখছি এটা। সময়ের এসআই একক, সময়ের দেখো এসআই, সিজিএস মানে সিজিএস, এসআই বা এমকেএস আর এপিএস সবাই দেখো সেকেন্ড। তারপরে বলছি তাপমাত্রা, তাপমাত্রাটা কী বলা হয়? এসআই কেলভিন, আর সিজিএসে কি হয়? ডিগ্রি সি। তারপর দীপন প্রাবল্য হচ্ছে তোমার ক্যান্ডেলা। তারপর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, বুঝছে? আর শেষে পদার্থের পরিমাণ যেটা সেটা হচ্ছে মোল, বুঝছে? তাহলে এখানে দেখো যে আমি বেগের যদি একক জানতে চাই কী করবো? সরণ বাই সময়, মানে সরণের একক বাই সময়ের একক। সরণের একক কী? মিটার, সময়ের একক কী? সেকেন্ড। তাহলে মিটার সেকেন্ড ইনভার্সও লিখতে পারি বা মিটার পার সেকেন্ডও বলতে পারি, বুঝছে? একই রকমভাবে আমি যদি বলি ত্বরণ, তাহলে ত্বরণেরটা মুখস্থ রাখতে হবে না। ত্বরণ মানে ত্বরণের শুধু ভৌত রাশির সম্পর্কটা জানতে হবে যে ত্বরণ মানে কি? বেগ বাই
বেগ বৃদ্ধির হার বাই সময়, তাহলে বেগ বাই সময়, তাহলে বেগের একক কী পাই পেয়েছি মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স বাই সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে কোনো দেখো লব্ধ রাশিগুলার আমি এই 7টা একক ব্যবহার করে তাদের এককগুলো বার করতে পারবো, বুঝছে? একক সম্পর্কে এগুলাই দরকার, আর কিছু নাই। তারপরে আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে মাত্রা, মাত্রা বা ডাইমেনশন। মাত্রা কাকে বলে বলতে পারবে? বলো, মাত্রা কাকে বলে? কোনো একটি রাশিকে প্রকাশ করার জন্য সেগুলির মৌলিক রাশির যে ঘাতে উন্নীত করা হবে, ঠিক আছে, উপযুক্ত ঘাতে উন্নীত করা হবে, তার নাম দেওয়া হয়েছে কি মাত্রা। যেমন আমি যদি বলি ধরো ভরের মাত্রা, ভরের মাত্রা ক্যাপিটাল এম, আর মাত্রাকে লেখার জন্য তৃতীয় বন্ধনী দিতে হয়। তারপরে বলছি দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, আর সময়ের মাত্রা ক্যাপিটাল টি, আর উষ্ণতার মাত্রা যেগুলো সবসময় বেশি ব্যবহার হবে, উষ্ণতার মাত্রা থিটা বা কে, থিটাও ব্যবহার করা যায় বা কে, তোমাদের থিটাটা বেশি ব্যবহার করা হয়, কেটা করা হয়, কেটা কম করা হয়, এককে বেশি করা হয় কেটা, আর থিটাটা এখানে বেশি করা হবে। আর যদি আমি বলি বাকিগুলো দীপন প্রাবল্যর ক্যান্ডেলা, ক্যান্ডেলা সিটি থাকে, আর পদার্থের পরিমাণের হচ্ছে মলি থাকে, আর হচ্ছে তোমার আর একটা কী বাদ যাচ্ছে দেখো তো দুটা, আর একটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা হয়ে গেছে, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, আর হচ্ছে দীপন প্রাবল্য, 4 3 7টা, বুঝছে? আর একটা জিনিস যেটা বাদ গেল সেটা হচ্ছে ওই 7টা প্রাথমিক একক বাদ দিয়েও আর দুটা হচ্ছে সম্পূরক একক থাকে, সম্পূরক একক, সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এদের একজনের নাম হচ্ছে কোণ আর একজন হচ্ছে ঘনকোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান, এর মাত্রা নেই। ঘনকোণের স্টেরেডিয়ান, মাত্রা নাই, বুঝছে? এদেরকে বলা হচ্ছে সম্পূরক একক। মানে প্রথম দিকে যখন ওই 7টা প্রাথমিক একক আবিষ্কার হয়েছিল তখন এরা প্রাথমিক এককের মধ্যেই ছিল, তার পরবর্তী সময় এদেরকে আউট করে বাদ দেওয়া হয়েছে, বুঝছে? এরপরে মাত্রার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেগুলো দেখো, যে মাত্রার যে নীতি আছে, সমমাত্রিক নীতি, 1 নাম্বার কনসেপ্ট, হ্যাঁ 100% গ্যারেন্টি, এখান থেকে কোশ্চেন আসবে। যেমন ধরো আমি ধরো এ একটা রাশি, ভৌত রাশি, বি একটা ভৌত রাশি, সমান যদি সি লিখি, তাহলে এ এর মাত্রা আর বি এর মাত্রাটা সমান হতে হবে, বুঝছে? মানে কি, যে আমি ধরো বলছি এর মাত্রা যদি এল হয় তাহলে বি এর মাত্রাটাও এল হতে হবে, তবেই যোগ করা যাবে বা যোগ হিসাবে লেখা যাবে বা বিয়োগ হিসাবে লেখা যাবে। যোগ বা বিয়োগ হিসাবে তখনই লেখা যাবে যদি এ এর মাত্রা আর বি এর মাত্রা, এর মাত্রা আর বি এর মাত্রা যদি একই হয়, বুঝছে? তার মানে সি এর মাত্রাটা তাহলে কী হবে, যদি কোশ্চেনে জিজ্ঞাসা করে কী বলবে, বলো এলই হবে, বুঝছে? কারণ ধরো আমি বলছি 5 কেজি ধরো আম, তার সঙ্গে 5 কেজি আম যুক্ত করা হলো, ডান দিকে কত কেজি আম পাবে, 10 কেজি আম। দেখো এই যে এককটা পরিবর্তন হয়েছে কি হয়নি, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে সংখ্যাটা। ওই জন্যই বলছি মাত্রাটা যোগ বা বিয়োগ করলে মাত্রাটার কোনো প্রকার পরিবর্তন হবে না, হয়েছে? তাহলে বাম দিকের মানে যে সমস্ত রাশিগুলা যোগ বা বিয়োগ করছি তাদের যা মাত্রা হবে ডান দিকের রাশিটার মাত্রা একই হবে। তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, যেমন ধরো কোশ্চেন ধরো আমি বললাম ভি প্লাস এ টি স্কোয়ার সমান ধরো আমি বললাম যে সি, হয়েছে? যেখানে ভিটা হচ্ছে বেগ, তোমরা করোটা খাতা, যেখানে ভিটাকে বলছি বেগ আর টিটাকে বলছি সময়, টিটাকে বলছি সময়, হয়েছে? তাহলে এখানে এ আর সি এর মাত্রা কী হবে, সি এর মাত্রা। হ্যাঁ, বা এটা করার আগে আর একটা কনসেপ্ট একটু ছোটো করে বলে দিচ্ছি, 2 নম্বর কনসেপ্ট, যে আমি যদি বলি এ প্লাস বি সমান সি আছে, একই রকম আর একটা ইকুয়েশন লিখছি যে এ বি প্লাস ডি সমান সি, তাহলে দেখো যে এ আর বি গুণ করে যে মাত্রাটা হবে সেই মাত্রা ডি এর মাত্রার সঙ্গে সমান হবে। এ আর বি দুটা ভৌত রাশির গুণ করার পরে যে মাত্রাটা আসবে সেটাই ডি এর মাত্রার সঙ্গে সমান হবে, সমানই হচ্ছে সি এর মাত্রা হবে, হয়েছে? মানে এখানে লিখতে পারি যে এ বি এর মাত্রা সমান ডি এর মাত্রা
সমানই সি এর মাত্রা, সি এর মাত্রা। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগাও। দেখো বেগ, তাহলে বেগের মাত্রা কী হবে? এল টি মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট দিবে মাত্রা বোঝানোর জন্য, প্লাস এ টি স্কোয়ার, এর মাত্রাটাও কী হবে? এটাই হবে, বুঝছে? এ টি স্কোয়ারের মাত্রাটাও কী হবে? এটার সঙ্গে সমান হবে। আর সি এর মাত্রাটা তাহলে আমি সরাসরি লিখছি, সি এর মাত্রাটাও কী হবে? এটাই হবে, এল টি মাইনাস ওয়ান। আর এ টি স্কোয়ারের মাত্রা, এ টি স্কোয়ারের মাত্রা হলো কত? এল টি মাইনাস ওয়ান। আর টি স্কোয়ারের মাত্রা কত হবে? টি স্কোয়ার। তাহলে এর মাত্রাটা আমি জানতে চাই, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার মানে কত পেলে? এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। কারো যদি অসুবিধা হয় তো বলবে, বুঝছে? দুটো নিয়ম, যে যোগ বা বিয়োগ করলে যা মাত্রা থাকবে, গুণ করলে পুরাটার মাত্রাটা একই হবে, বুঝছে? কি বলো? হ্যাঁ, ওটা লিখে নেবে সব। যদি কেউ দেখছে সত্যি সৎ হয়ে, তাহলে সে অটোমেটিক লিখে দেবে। আর যদি কেউ না দেখে, লাইভ তো লয়, লাইভ তো লয়, ওই জন্যই তো লাইভ করিনি। তারপরে দেখো, এটা একটা মাত্রার কোশ্চেন, আর এক রকম মাত্রার কোশ্চেন, যে হচ্ছে এইখান থেকে কোশ্চেন আসে বহুবার, যেটা হচ্ছে সাইন, সাইন এক্স। সাইন তোমরা হচ্ছে ত্রিকোণমিতিতে পড়েছো, যে কোনো একটা, বা সাইন থিটা বলি তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, সাইন থিটা। ত্রিকোণমিতিতে পড়েছো, এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান কত হয় বলো? লম্ব বাই অতিভুজ। তার মানে লম্বটাও একটা হচ্ছে দৈর্ঘ্যকে বোঝায়, অতিভুজটাও একটা দৈর্ঘ্যকে বোঝায়, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। তাহলে এর মাত্রাটা কত হবে বলো? মাত্রাহীন। দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য মাত্রাহীন হলো। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, যত হচ্ছে ত্রিকোণমিতিক যে সমস্ত ফাংশনগুলো আছে সবার হচ্ছে মাত্রাহীন, মাত্রাহীন। এরা একই রকম সাইনের ভিতরে ধরো, আমি বলছি সাইন এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি, যদি এটা থাকে তাহলে সাইনের ভিতরে যেটা থাকবে সেটা কী হবে? মাত্রাহীন, মাত্রাহীন। তাহলে এখান থেকে কোশ্চেন আসে, যেমন দেখো যে সাইন অফ এটা সমান ধরো বললাম ওয়াই, বুঝলে? তাহলে ওয়াই এর মাত্রা কত হবে? আর এ এর মাত্রা, বি এর মাত্রা, সি এর মাত্রা কত হবে? এটা যদি কোশ্চেন হয় তাহলে কী করে করবে? তাহলে প্রথমেই দেখো ওয়াই, সাইন থিটা সমান ওয়াই আছে, তাহলে ওয়াই এর মাত্রা কত হবে? M0 L0 T0 আমরা মাত্রাহীন, বা M0 L0 T0 দিয়ে বলতে পারি, বুঝছে? আর এইটা সমান মানে এ টি স্কোয়ার, এটার মানেও কত হবে? M0 L0 T0। বিটি মানেও কত হবে? M0 L0 T0। আর সি মানেও কত হবে? M0 L0 T0। তাহলে দেখো সি এরটা অটোমেটিক বেরিয়ে গেল মাত্রাহীন। তারপর দেখো বি এরটা বেরিয়ে যাবে, টিটা হচ্ছে সময়, হ্যাঁ, টিটা যদি সময়কে প্রকাশ করে তাহলে বি এর মাত্রা কত হবে? টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর এ টি স্কোয়ার আছে, তাহলে এর মাত্রা কত হবে? টি টু দি পাওয়ার মাইনাস টু। কারো যদি অসুবিধা আছে তো বলো, হয়েছে? তারপরে সাইনের যেরকম হচ্ছে, সাইন ইনভার্সের ক্ষেত্রেও সেম হয়। সাইন ইনভার্স কোনো কিছু ভিতরে আছে তার মাত্রাহীন হবে। লগ, লগ অফ কোনো কিছু আছে তার মাত্রাহীন। এলএন কোনো কিছু আছে তার মাত্রাহীন। তারপর হ্যাঁ, মানে এটা 10 বেস, এটা ই বেস। তারপর যদি বলি ই টু দি পাওয়ার কোনো কিছু আছে, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর মাত্রা কত বলবো? M0 L0 T0 মানে মাত্রাহীন, হয়েছে? তারপর ধরো আমি বললাম যে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস ধরো টি, বা টি বললে ভুলে যাচ্ছে, এক্স প্লাস বি বলছি, যেখানে বলছি এক্সটা হচ্ছে সরণ, এক্সটা বলছি সরণ। তাহলে আমার এ আর বি এর মাত্রা কত হবে বলো? এ আর বি এর মাত্রা বুঝতে পেরেছো আমার কোশ্চেনটা? আমি বলছি ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি একটা ভৌত রাশি আছে, তাহলে বা এটা যদি ওয়াই সমান বলি, তাহলে ওয়াই এর মাত্রা কত হবে বলো? ওয়াইটা হবে মাত্রাহীন। আর এ এক্স প্লাস বি এর মাত্রা কত হবে? M0 L0 T0। তাহলে বি এর মাত্রা কত হবে? এটাই, কারণ যোগ হিসাবে আছে মানে এটার যা মাত্রা এদিকের মাত্রা তাই হবে। আর এক্স এর মাত্রা এটা হবে, তাহলে এক্সটা যেহেতু সরণ তাহলে এর মাত্রা কত হবে? এল ইনভার্স। কারো যদি অসুবিধা হয় তো বলো, হয়েছে?
তারপর দেখো মাত্রার সেকেন্ড টাইপের কোশ্চেন, যে যখন হচ্ছে কোনো একটা মাত্রার ক্ষেত্রে বা কোনো একটা ভৌত রাশি যদি একটা ভৌত রাশির উপর নির্ভরশীল, কোনো একটা ভৌত রাশি ধরো আমি বলছি যে পর্যায়কাল বা টাইম পিরিয়ড টি, হয়েছে, বলে দেওয়া আছে যে এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, হয়েছে, এবং বলে দেওয়া আছে যে টিটা জি এর সঙ্গে সম্পর্কযুক্ত। কি সম্পর্কযুক্ত বলা নাই, তখন আমাকে ধরে নিতে হবে যে এল টু দি পাওয়ার এ আছে, জি টু দি পাওয়ার বি আছে, শুধু বলেছে এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কযুক্ত বলেছে। হ্যাঁ, তাহলে কীভাবে সম্পর্কিত যুক্ত হবে হাতটা আমার জানা নাই, আমি মাত্রার সাহায্যে এই ইকুয়েশনটা বার করতে পারবো, হয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা পাই, দেখো তাহলে টি আমি সমান যদি দিই, একটা ধ্রুবক দিলাম এল টু দি পাওয়ার এ, জি টু দি পাওয়ার বি, হয়েছে, যেখানে কেটা অবশ্যই একটা মাত্রাহীন ধ্রুবক, মাত্রাহীন ধ্রুবক। এলটা কি বলছি, দৈর্ঘ্য, আর জিটা কি বলছি, অভিকর্ষজ ত্বরণ, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এরপর দেখো দৈর্ঘ্যের মাত্রা আমাদের জানা আছে, কত হয় এল, সময়ের মাত্রা জানা আছে পর্যায়কাল বা সময়, সময়ের মাত্রা কত হয় টি, সমান কে এর মাত্রা নাই, তাহলে দেখো এল, এল এর মাত্রা কি বলেছি এল টু দি পাওয়ার এ, জি, জি মানে অভিকর্ষজ ত্বরণ, ত্বরণের মাত্রা কি হবে বেগ বাই সময়, বেগ মানে এল বাই টি, তার মানে এল বাই টি স্কোয়ার, তাহলে এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার বি। তাহলে এই দিকটাকে আমি টিটা না রেখে দেখো m0 l0 টি টু দি পাওয়ার 1 হিসাবে লিখতে পারি, সমান এই দিকটাও কিছু নয় মানে m0 লিখলাম, আর এল টু দি পাওয়ার দেখো a প্লাস বি, আর টি টু দি পাওয়ার এ মানে 0 আছে, ঠিক আছে, তাহলে -2b। এরপরে সহগ বা ঘাতগুলো তুলনা করবো, যে দেখো এইদিকে এম এর পাওয়ার 0, এদিকে 0, তাহলে এইদিকে এল এর পাওয়ার 0 আছে, মানে এদিকেও এল এর পাওয়ারটা কত হতে হবে 0, তার মানে এ প্লাস বি সমান 0 হতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর ইকুয়েশন -2b সমান কত হতে হবে 1, তাহলে দেখো বি এর মানটা পেয়ে গেলাম, কত পেলাম -1/2, -1/2, তাহলে বি এর মানটা যদি ওখানে বসিয়ে দিই, তাহলে এ সমান কত পেলাম -b, তাহলে বি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে হাফ। এরপরে আমি তাহলে ইকুয়েশনটা যদি লিখতে চাই, কি লিখবো, তাহলে টি সমান কে ইন্টু, দেখো কে ইন্টু এল টু দি পাওয়ার এ, এর মানটা কত বেরিয়েছে এ টু দি পাওয়ার হাফ, মানে এল টু দি পাওয়ার হাফ আছে, এল টু দি পাওয়ার হাফ বাই, বা জি টু দি পাওয়ার দিয়ে লিখছি জি টু দি পাওয়ার -হাফ, হয়েছে। তাহলে দেখো কে √অফ এল বাই জি, এমনি টাইম পিরিয়ডের ইকুয়েশনটা কী হয় টি সমান 2π √অফ এল বাই জি, দেখো কারেক্ট ইকুয়েশনটা এটা, শুধু কনস্ট্যান্টের মানটা 2π হয়, হয়েছে। তাহলে যে কোনো আমি শুধু নির্ভরশীলতার উপর ভিত্তি করে মাত্রার সাহায্যে আমি ইকুয়েশনটার ঘাতগুলো কী হবে সেটা বার করতে পারবো, হয়েছে। তারপরে মাত্রা বের করানো, ধরো কোনো একটা অজ্ঞাত রাশি আছে তার মাত্রা বের করানো কীভাবে করবে, যেমন ধরো একটা কোশ্চেন দিচ্ছি, যে আমি ধরো বললাম এফ সমান জি m1 m2 বাই আর স্কোয়ার। দেখো এফটা হচ্ছে জানা রাশি, বল সবসময় ব্যবহার করি, m1 m2টা ভর আর আরটা হচ্ছে দূরত্ব, এদের মাত্রা আমার জানা আছে। যদি এদের মাত্রা জানা থাকে, আমি বলছি একটা অজ্ঞাত রাশি জি, তার মাত্রাটা কীভাবে বার করবো, কীভাবে বার করবে, তাহলে এখান থেকে করো এটা খাতায় তোমরা, জি এর মাত্রা কী হবে এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2, তাহলে এফ এর মাত্রা কত হবে, এম মানে কি বল, ভর ইন্টু ত্বরণ, বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল স্কোয়ার বাই m1 আর m2 কত হবে এম স্কোয়ার, হয়েছে। তাহলে দেখো একটা এম একটা স্কোয়ার কেটে গেল, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার -2 পেয়ে গেলাম মাত্রা, হয়েছে। তারপরে দেখো আরেকটা তোমরা এটা করো, যে ইউ শক্তি সমান 3/2 কেটি, যেখানে কেটাকে বলা হয় বোলজম্যান ধ্রুবক, টিটাকে বলা হয় উষ্ণতা, ইউটা হচ্ছে শক্তি, হয়েছে। তাহলে কে এর মাত্রাটা কত হয় বলো, মৌখিক হয়ে যাবে বলো কে এর মাত্রা, তাহলে শক্তির মাত্রা আমাদের জানা আছে, শক্তির মাত্রা মানে কার্যের মাত্রা, হয়েছে। তাহলে শক্তির মাত্রা কার্যের মাত্রা মানে কত হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই, টিটা কিন্তু সময় নয় উষ্ণতা, এখানেই ভুলটা হবে ওই জন্যই দিয়েছি, হয়েছে। টিটা হচ্ছে উষ্ণতা, কে টি, এটা হবে থিটা, বলো না, তোমাকে কোশ্চেন আসবে যে বোলজম্যান ধ্রুবকের মাত্রা কোনটি, কোথায় বলে দিয়ে থাকবে কি, এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে,
ইউ সমান 3/2 কেটি, মানে টিটা উষ্ণতা। বুঝলে ভৌত রাশির পরিমাপে যে ছকটা আছে তোমাদের বইয়ে, ওই ছকটা একটু করে দেখে নেবে, বা ছকটা একটু আধটু করে দিচ্ছি। যে আমি যদি বলি কার্য, কার্য যদি বলি, কার্যের মাত্রা কীভাবে বার করবে বলো? বল ইন্টু বল ইন্টু সরণ। তাহলে বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। বলের মাত্রা কত হয়? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। যেগুলো মুখস্থ রাখবে সেটা বলে দিচ্ছি। এই কার্যের মাত্রাটা মুখস্থ রাখবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর বেগের মাত্রাটা মুখস্থ রাখবে। বুঝছে? বাকিগুলো সব বেরিয়ে যাবে ওখান থেকে। আর বলেরটা তো হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা ইনভার্স। তারপর দেখো কি বলছো, তারপর ধরো একটা কোশ্চেন দিচ্ছে, ওয়াই সমান এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার। বুঝলে? তাহলে ওয়াইটা যদি সরণ হয়, তোমরা এটা করো, মানে তাড়াতাড়ি বলো দেখি। ওয়াইটা যদি সরণ হয় আর টিটা যদি সময় হয়, তাহলে এ বি সি এর মাত্রা বলো। এ এর মাত্রা কত হবে? এল। বি এর মাত্রা কত হবে? এল টি -1। সি এর মাত্রা কত হবে? এই তো তোমরা প্রো হয়ে গেছে। হ্যাঁ সবাই করছে বলতে, এটা তো করতে তো হবেই। ওয়ান শটে যাচ্ছে, যে ওয়ান শট তো সময় নাই, 9টার মধ্যে কমপ্লিট করতে হবে। অসুবিধা থাকলে কমেন্ট করবে, বুঝলে? যদি কারোর অসুবিধা থাকে কোনো। তারপরে দেখো তারপরে দেখো ত্রুটিতে চলে আসছে। ত্রুটি এইখান থেকে 1 নাম্বার পাবে। আসছি, ত্রুটি এখান থেকে 1 নাম্বার পাবে। বা যদি ঠিক আছে, আগে ত্রুটিটা বলে দিই, তারপরে এটা বলছি পার্সেন্টেজের অঙ্ক। ত্রুটি দেখো, কোনো একটা ধরো শিক্ষার্থী একটা ধরো কোনো একটা, মানে আমি ধরছি যে মার্কারটা আছে, ঠিক আছে? এই মার্কারটা আছে ধরো, এই মার্কারটার দৈর্ঘ্য কেউ পরিমাপ করছে, হয়েছে? মানে ল্যাবে যদি এটার দৈর্ঘ্য পরিমাপ করে, কি পাবে? স্কেলের সাহায্যে পরিমাপ করছে, বা ধরো কি বলবো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে করছে যদি করে, তাহলে ধরো আমি বলছি প্রথম পার্টটা পেলো, যেটা দৈর্ঘ্য L1, প্রথম পার্ট নেওয়া বলে, যে মানটা পায় তার নাম হচ্ছে পার্ট। তাহলে প্রথমে ধরো পেলো, আমি বলছি ধরো 5 সেন্টিমিটার পেলো, হয়েছে? তারপরে দ্বিতীয়বার যখন মেপে দেখলো 5.1 সেন্টিমিটার পেলো। তারপরে তৃতীয়বার যখন মেপে দেখছে তখন দেখলো ধরো 4.9 সেন্টিমিটার, হয়েছে? বা এটা তোমার 4.9 ধরছি, কারণ একটা করে রাখছি। তারপরে ধরলাম যে 4 নাম্বারে ধরো, তো আমি বললাম যে 5.2 পেলো, হয়েছে? তাহলে দেখো তারপরে 5 নাম্বারে বলছি যে ধরো পেয়েছে 5.1, আবার পেয়েছে, রিপিট হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে যেটা বলতে চাইছি যে দেখো, বা এটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য ছিল 5 সেমি, থিওরিটিক্যাল ভ্যালু যেটা 5 সেমি। তাহলে এই দেখো একবার 5 সেমি পেয়েছিল ঠিকই, কিন্তু তারপরেই দেখো 5.1 পেয়েছে, 4.9 পেয়েছে, 5.2 পেয়েছে, 5.1 পেয়েছে। তাহলে বিভিন্ন প্রকার ত্রুটি হয়েছে নিশ্চয়ই। তাহলে ত্রুটি এইভাবে অনেক রকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে যন্ত্রের ত্রুটি থাকতে পারে, যে যন্ত্রটার সাহায্যে পরিমাপ করছে সেটা ধরো প্রথমে ঠিক ছিল, তারপরে ধরো ভুল মান দেখিয়েছে, এটা হতে পারে। 2 নাম্বার, যে মানটা নিচ্ছে তার ধরো অন্যমনস্কতা বা বিভিন্ন কারণে তারও ভুল হতে পারে, হয়েছে? তারপরেও সে মনস্কও আছে, মানে পড়াশোনায় খুব মনোযোগী ছিল, কিন্তু তার পড়াশোনা হচ্ছে না, এরকমই ছেলে থাকে তো। তাহলে একই রকম, মানে কি বলবো, মানে মানটা ঠিকভাবেই নিচ্ছে, কিন্তু ধরো একটু আধটু মানে চোখের হেরফেরের জন্য তার মানের চেঞ্জ হচ্ছে, সেটাও একটা ত্রুটি, বুঝতে পেরেছো? লম্বন ত্রুটি। তাহলে আমি বলছি যে যদি এর প্রকৃত মানটা বার করতে হয়, তাহলে এই সবগুলো যোগ হবে। তাহলে প্রকৃত মান, ধরো আমি এল এর প্রকৃত মান এল বাদ দিয়ে প্রকাশ করছি, তাহলে প্রকৃত মান সমান হয়ে যাবে L1 প্লাস L2 প্লাস L3 প্লাস L4 প্লাস L5 বাই যতবার নিয়েছি, কবার নিয়েছি, N। তাহলে গড় মান যদি করো, তাহলে এটা করে দেখবে, এটা তোমাদের হোমওয়ার্ক।
এই ক্যালকুলেশনটা করে দেখবে যে কত আসছে। এটা আসবে মোটামুটি তোমার 1 1 5, আর এটা হচ্ছে তোমার 3 বাই হচ্ছে 5 মানে হচ্ছে তোমার 3 বাই 5 মানে 6 মানে হচ্ছে তোমার আসছে কত আসছে, বেশি জোরে এলো কত আসছে 25.3 বাই হচ্ছে 5, তাহলে 5.06 নাকি এটি আসছে 5.06 এটি আসছে। তাহলে অ্যাকচুয়াল মানটা কত ছিল 5 সেমি, এখন পাচ্ছি দেখো 5.06। এবার দেখো ভালো করে বুঝবে, যদি এই মানটা পাই 5.06 বা এটা একটু আমি অ্যাডজাস্ট করে করবো কি না থাকলাম 5.06 আছে তাই থাক। যদি এই মানটা আসে তাহলে আমি যদি প্রথম পাঠে আমার কতটা ত্রুটি হয়েছে বার করতে চাই, সেটাকে আমি ধরো এপসাইলন 1 দিয়ে প্রকাশ করছি, মানে হচ্ছে প্রথম পাঠে কতটা ত্রুটি সেটাকে মড দিয়ে প্রকাশ করব, যে L1 মাইনাস L মানে L বার আর কি, যেটা প্রকৃত মান বেরিয়েছে এটাকে বলা হচ্ছে কি প্রকৃত মান বুঝছে। তাহলে L1 মাইনাস L বার কত হবে 5.06 মাইনাস 5 কত হবে 0.06। তারপর 2 এপসাইলন 2 সমান কত বেরাবে L2 মাইনাস L বার সমান কত বেরাবে 0.1। তারপর 3 নাম্বার এপসাইলন 3 L3 মাইনাস L বার গল্প করুন তাহলে এটা হবে 0.1 মানে মাইনাস 0.1, তার মড নিচ্ছি, এটা মাইনাস ছিল মড নিচ্ছি মানে 0.1। তারপরে একই রকম এপসাইলন 4টা বেরিয়ে যাবে দেখো L4 মাইনাস L বার সমান কত হবে 0.2 হয়েছে। তারপরে বলছি এপসাইলন 5 সেটা কত হবে 0.1। এরপরে যদি আমি গড় চরম ত্রুটি বার করতে চাই তাহলে কি করব, এই মানটা এই মানটা এই মানটা এই মানটা এই মানটা সবগুলো যোগ করব, দিয়ে 5 দিয়ে ভাগ করব, সেটার নাম কি দেওয়া হয়েছে গড় চরম ত্রুটি। এপসাইলন বার সমান হবে এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 প্লাস এপসাইলন 3 প্লাস এপসাইলন 4 প্লাস এপসাইলন 5 পাই এন। এবারে মানগুলো বসিয়ে এন দিয়ে ভাগ করবো, যে ত্রুটিটা পাবো সেটা হচ্ছে তার কি গড় চরম ত্রুটি, মানে ওটা মাপার সময় যে গড় চরম ত্রুটি এলো সেই মানটা বেরোবে হয়েছে। তারপরে চলে আসছি যে হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে যে ত্রুটিটা বেরালো সেটাকে যদি প্রকৃত মান দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে যেটা পাবো সেটার নাম কি দেওয়া হয়েছে আপেক্ষিক ত্রুটি। আর যেটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি, সেটা হচ্ছে এটা যেটা বেরিয়েছে ইন্টু 100 করে দেবো হয়েছে, মানে কি গড় চরম ত্রুটি বাই প্রকৃত মান ইন্টু 100 হয়েছে। সেটা হচ্ছে তোমার কি বললাম শতকরা আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি বলা হবে হয়েছে। এরপরে দেখো একটা অঙ্ক করিয়ে দিলাম, তারপরে তোমাদের যেই টাইপের অঙ্কগুলো আসে, যে আমি যদি বলি যে একটা ভৌত রাশি y সমান আছে a প্লাস মাইনাস b, তাহলে এইটাকে আমি আলাদাভাবে মেজার করছি, বিটাকে আলাদাভাবে মেজার করছি, এটাকে মাপলাম যখন তখন ধরো এর আমার প্লাস দিয়ে প্রথমে বুঝাই, ধরো মাইনাস দিয়ে করবো। ধরো আমি বললাম যে এর একটা দৈর্ঘ্য পরিমাপ করছি বা একটা হচ্ছে তোমার দণ্ড আছে, তার দৈর্ঘ্যটা পরিমাপ করছি এ, ধরো আমার বেরিয়েছে 200 সেন্টিমিটার এবং তার সঙ্গে ত্রুটি এসেছে ধরো 0.7 হয়েছে, ত্রুটি এসেছে এইটা প্লাস মাইনাস সেন্টিমিটার হয়েছে। প্লাস মাইনাস মানে এতটা কম, 200 থেকে 0.7 কম হতে পারে বেশি হতে পারে ত্রুটি মানে। তারপরে বলছি প্লাস বি এর ত্রুটিটা আছে, ধরো আমি বলছি যে 100 প্লাস মাইনাস ধরো 0.3 বা 0.2 রাখছি হয়েছে। তাহলে যখন এই দুটো ভৌত রাশিকে যোগ করা হবে তখন দেখো ওয়াই এর পরিমাপটা কত হবে 200 আর 100 যোগ হয়ে যাবে 300 প্লাস প্লাস মাইনাস কত হবে 0.7 আর 0.2 যোগ হয়ে যাবে কত হবে 0.9। এরপর এটাই কোনো অসুবিধা হওয়ার কথা নাই, কিন্তু যদি আমি যে বলি যে ওয়াই সমান এ মাইনাস বি, তাহলে ওয়াইয়ের মানটা আমাকে বের করে বলতে কত হবে, তখন হবে দেখো 200 থেকে 100 বিয়োগ, মানে একটা দণ্ডের দৈর্ঘ্য 200 সেন্টিমিটার আর একটা দণ্ডের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, তাহলে আমি যদি বিয়োগ করি দুজনকে তাহলে কতটা দৈর্ঘ্য পাচ্ছি 200 মাইনাস 100, তাহলে কত পেলাম 100 সেন্টিমিটার। এবার ত্রুটিটা দেখো, তাহলে এখানে বিয়োগ আছে, তোমাদের ইচ্ছা করবে যে বিয়োগ করে দিতে 0.7 মাইনাস 0.2 করে দিতে,
কিন্তু ত্রুটির ক্ষেত্রে ধরো আমি বলছি 200টা পরিমাপ করার সময় ত্রুটি এসছে 0.7, 100টা পরিমাপের সময় আমার ত্রুটি এসছে 0.2, বুঝছে? যখন আমি এই দুটো ভৌত রাশিকে বিয়োগ করছি আমার ত্রুটির মানটার কি কোনো পরিবর্তন হলো? মানে ভুলটা তো ভুলই রয়ে গেছে, বুঝছে? তাহলে এখানে 0.7 ত্রুটি রয়েছে, এখানেও 0.2, তাহলে ত্রুটির ক্ষেত্রে সবসময় কী হবে? যোগ হবে। তার মানে প্লাস মাইনাস এখানে কত হবে? 0.9ই হবে। মানে পুরাটা যদি আমি বলি এত সেমি, সঠিক। হ্যাঁ, সেটা যোগ হবে, বুঝছে? কারো যদি অসুবিধা থাকে বলো। তারপরে এটারই একটু পরবর্তী ফর্মে যদি ধরো ওয়াই একটা ফাংশন থাকে বা ওয়াই একটা ভৌত রাশি, সেটা যদি এ আর বি, আমি একবারে বলে দিচ্ছি যে ঘাত দিয়ে একবার বলে দিচ্ছি যে ওয়াই সমান এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি আর সি টু দি পাওয়ার ধরো মাইনাস ডি বললাম। এইভাবে যদি সম্পর্কযুক্ত থাকে তাহলে আমি ওয়াই রাশিটার যদি ত্রুটি বার করতে চাই তাহলে কী করতে হবে? দুদিকে লগ নিয়ে ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমি ওই স্টেপটা জাম্প করে একদম সরাসরি ত্রুটিতে যাচ্ছি যে এর যদি শতকরা ত্রুটি ডেল্টা ওয়াই বাই হয়ে যাবে ওয়াই সমান এখানে যে ঘাতটা আছে সেই ঘাতটা সামনে চলে আসবে ইন্টু ডেল এ বাই এ প্লাস বি, যেটা ঘাতটা আছে সেটা সামনে চলে আসবে ইন্টু ডেল বি বাই বি, যেখানে হচ্ছে যে নিচে যেটা আছে সেটা হচ্ছে প্রকৃত মান আর উপরে যেটা আছে সেটা ত্রুটির মান, ঠিক আছে? তাহলে বি এইখানে দেখো মাইনাস আছে, কিন্তু আমি ত্রুটিতে কি বললাম? সবসময় যোগ হবে। তাহলে এখানে মাইনাস থাকুক আর যাই থাকুক কী লিখবো? প্লাস ডি ইন্টু ডেল্টা সি বাই সি, বুঝছে? তাহলে এর এক্সাম্পলটা যদি আমি এটাই নিই যে ধরো ওয়াই সমান এ ইন্টু বি, বুঝছে? আমি বলছি যে এ এর মানটা বলে দিচ্ছি, ধরো যা ছিল ওখানে যে কত ছিল বলো তো 200 প্লাস মাইনাস 0.7 ছিল, আর বি এর মানটা ছিল 100 প্লাস মাইনাস 0.2। তাহলে আমি ওয়াইয়ের ত্রুটিটা বার করতে চাইছি, কীভাবে বার করবো? তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই সমান দেখো ডেল্টা এ, তাহলে এর ঘাত কত আছে? 1, তাহলে ডেল্টা এ বাই এ প্লাস বি এর ঘাত কত আছে? 1, তাহলে ডেল্টা বি বাই বি। এবারে ডেল্টা এর মান কত? এর ত্রুটি কত হয়েছে? এটা পরিমাপে 0.7, তাহলে 0.7 বা এর প্রকৃত মান কত? 200 প্লাস ডেল্টা বি এর 0.2 বাই বি এর মান 100, মানটা বেরিয়ে যাবে। তাহলে আমি ওয়াইটা যদি বার করতে চাই তাহলে ওয়াইটা বার করে নেবো, এ আর বি বসিয়ে 200 আর 100 গুণ করে দিয়ে বসিয়ে দেবো, বুঝছে? আর এইটার একটা অঙ্ক দিচ্ছি দেখো, যে আমি যদি বলি ওয়াই সমান ধরো এ টু দি পাওয়ার ধরো এ স্কোয়ার, বি টু দি পাওয়ার 3-এর 2 বা 2-এর 3 লিখছি, যখন 2-এর 3 লিখে দিই, আর সি টু দি পাওয়ার -5-এর 7 এবং ধরো আমি বলে দিলাম যে এর মানে আমি বলে দিচ্ছি একবারে যে ডেল্টা এ বাই এ ইন্টু 100%, এর ভ্যালুটা বলে দিচ্ছি ধরো আমি বলছি 2%, ডেল্টা বি বাই বি এখান থেকে এইটার থেকে 1 নাম্বার পাবে বলে রাখছি আগে, ডেল্টা বি বাই বি ইন্টু 100% সমান বলে দিলাম ধরো 2-এর 3 আছে তো, তাহলে আমি বলে দিলাম ধরো 6%, আর বলে দিলাম যে ডেল্টা সি বাই সি ইন্টু 100% সমান বলে দিলাম যে 14%। তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100% মানে ওয়াইয়ের শতকরা ত্রুটি কত এটি বার করতে বলছি। ওয়াইয়ের শতকরা ত্রুটি কত সমান কত? কীভাবে করবে? নর্মাল ফর্মুলায় বসে দাও, করো এটা তোমরা, দেখি এটা করো, তখন আমি একটু জল খাই। আর একটু পার্টি আছে, বেশি নাই। হ্যাঁ, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাগুলো আছে আর ভার্নিয়ার স্কেল, স্লাইড স্ক্রু গেজ, তাহলে শেষ। তাহলে এটা দেখো ডেল্টা ওয়াই বাই ওয়াই সমান হবে 2 বেরিয়ে যাবে 2 ডেল্টা এ বাই এ প্লাস 2-এর 3 ডেল্টা বি বাই বি, মাইনাসের পরিবর্তে কী দেবো? ভুল করে মাইনাস দিতে হবে, নাহলে 0 পাবে, প্লাস 5-এর 7, ওইটা অপশানে থাকবে। হ্যাঁ, মাইনাস দিয়ে যে মানটা বেরোবে সেটাও কিন্তু অপশানে থাকবে, ডেল্টা সি বাই সি
তাহলে এবার মানগুলো বসিয়ে দাও। কিন্তু দেখো একটা জিনিস এখানে ভালো করে দেখবে যে ইন্টু 100 মান দেওয়া আছে এটা, তাহলে তোমার কী করতে হবে দুদিকেই 100 দিয়ে গুণ করে দিতে হবে। এদিকেও 100 দিয়ে গুণ করো, এদিকেও 100 দিয়ে গুণ করে দাও, তাহলে তো হয়ে গেল। সমান 2 ডেল্টা এ ইন্টু মানে 2 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100%-এর মান কত আছে 2 প্লাস 2-এর 3 ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু 100%-এর মান কত আছে 6 প্লাস 5-এর 7 ইন্টু ডেল্টা সি বাই সি এর মান কত আছে ইন্টু 114। তাহলে দেখো 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তাহলে হলো 4 10, তাহলে 18%। বুঝতে পেরেছো? 1 নাম্বার পাবে এখান থেকে আরামসে, যদি এটা বুঝতে পেরেছো। এরকম ডেটাগুলো এরকমই দেওয়া থাকবে, যেমন কাটাকাটি হয় সেরকমই মান দেবে, মানে দশমিকের দেবেন, বুঝলে? কোনটা? এইটা ইন্টু 100, এটা বি দেখছো? ঠিক বলেছো। তাহলে এটা ভিডিওতেও তো বি দেখাতো, ইন্টু 100, কারোটা বেশি ভালো দেখায় আমার। ব্লু মার্কারটা নষ্ট হয়ে গেছে, মার্কারটা মুখটা ইয়ে হয়ে গেছে, একটা মার্কার কিনতে হবে ব্লু। তারপরে দেখো প্রথমে ওই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা বলবো না প্রথমে স্ক্রু গেজটা বলবো? বলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটাই বলছি প্রথমে। দেখো ভালো করে দেখবে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখান থেকে 1 নাম্বার পাবে। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা মানে 4 নাম্বার বা 5 নাম্বার যদি এখান থেকে পড়ে, তার মধ্যে একটা হচ্ছে ত্রুটির থেকে পাবে, একটা মাত্রার থেকে, একটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার থেকে, আর যদি 4 নাম্বার পড়ে তাহলে একটা হচ্ছে ওই স্লাইড ক্যালিপার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল। 3 নাম্বার আছে, যদি 4 নাম্বারও দিয়ে দিই, আগের বারে 4 নাম্বার পড়েছিল। যদি 4টা পড়ে তাহলে 4টা কোশ্চেন কোথা থেকে হবে বলছি, 4টা পাই বলো। ত্রুটিটার থেকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, মাত্রা নির্ণয় আর ত্রুটিটা, ওই দুটা হয়ে যাচ্ছে। এবার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেখো, আমি যদি বলি যে কোনো অশূন্য সংখ্যা 1, 2, 3, 7, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি আছে 4টি। আমি যদি বলি 1, 2, 3, 0, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি আছে 3টি। আমি যদি বলি যে 1, 2.3, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি আছে 3টি। মানে আমি একদম আস্তে আস্তে বাড়াচ্ছি লেভেলটা। তারপরে 1, 1.03, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি আছে 4টি। আর নিয়মগুলো নিশ্চয়ই লেখাচ্ছি বা বলছি নি, বুঝতে পারছো যে দশমিকের পরে 0, তারপরে যদি অশূন্য পদ থাকে তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। তারপরে আমি বলছি ধরো যে 1.001, কটা হবে 4টি। তারপরে যেখানে ভুল হবে সেখানে আসছি, ধরো আমি বলছি 0.0023, কটি হবে 2টি, কারণ দশমিকের পরে এই শূন্যগুলো কাউন্ট হবে নি, অশূন্য পদগুলি শুধুমাত্র কাউন্ট হবে 2টি। কিন্তু এই অশূন্য মানে শূন্য পদগুলোর আগে যদি কোনো একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়, ধরো আমি বললাম যে 1.0023, তখন কটি হবে বলো তো? তখন হয়ে যাবে 5টি। তারপরে বলছি যে 1.00, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি 3টি হয়েছে। আর একটা জিনিস বলে দিই যে কোনো একটা ধরো সংখ্যার, যে ধরো আমি বলছি 1.000, ঠিক আছে, এখানে কটা হবে হলো 4টি। এটা করা হয় তার কারণ এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এইভাবে প্রকাশ করা হয়েছে, তার একটাই কারণ যে এর সবচেয়ে শেষের সংখ্যাটা শুধুমাত্র পরিবর্তনশীল, ওই জন্য এটাকে 1.000 ভাবে প্রকাশ করা হয়েছে। আমি যদি বলি যে 1.00, তাহলে এর পরিবর্তনশীল যেটা মানে যেটার মানটা ঠিক জানা নাই, মানে ধরো আমি একটা দৈর্ঘ্য পরিমাপ করছি, ওই পরিমাপে ধরো মানটা বেরাচ্ছে 1.23, একবার বেরালো ধরো 1.24, একবার বেরো ধরো 1.20, একবার বেরাচ্ছে 1.25। তাহলে দেখো এই শেষের মানটা কোনো নিশ্চয়তা আছে কি নাই, কিন্তু এই মানটা দেখো দরকার আছে, মানে তাৎপর্য আছে ওর, যে ওই মানটা ভ্যারিয়েবল আছে, ওই জন্যে ওইটাকে কাউন্ট করতে হবে শূন্যটাকে। যদি এখানে শূন্যটাকে না কাউন্ট করি, আমি যদি বলি যে এটা শুধুমাত্র 1.2 আছে, ভেবে দেখো জিনিসটা কি, তাহলে আমি দণ্ডটার দৈর্ঘ্যটা আমি বলতেই পারবো না যে 1.23 হতে পারে, তখন আমার কী বলতে হবে 1.2 অথবা 1.3 চলে যেতে হবে।
1.4 চলে যেতে হবে, তখন আর 1.23 1.21 অপশানটা থাকবে কি আর থাকবে না। ওই জন্য দেখো এই শূন্যটার ভ্যালুটা আছে ডান দিকে, বুঝছে? এটা একটু ব্যাখ্যাটা দিয়ে দিলাম, আর ব্যাখ্যাটা দরকার নাই যদিও। তারপরে আর হচ্ছে তোমার আর এরপরে যেটা আছে অ্যাভোগাড্রো সংখ্যক, ধরো 6.022 × 10⁻23 সংখ্যক। এখানে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 4টি। আরেকটা জিনিস বলছি, ধরো আমি বলছি যে 132.0 এটা কেজি আছে, কত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা? 4টি। আমি যদি এটাকে গ্রামে চেঞ্জ করি, আর করে বুঝবে, এটাকে যদি গ্রামে চেঞ্জ করি কত হবে? 1 3 2 0 আর মানে 1000 দিয়ে গুণ হয়, 3টা শূন্য হয়ে যায়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এটা গ্রাম হয়ে গেছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি হবে? 1 2 3 বলতে চাও, বা কেউ বলবে 1 2 3, এগুলো তো কাউন্ট হয়নি এমনি তো, তাহলে 3টাই বলবে, কিন্তু 3টে হবে না, এর কটা হবে? যা আছে তাই 4টি। বলো এটা নিয়ম, কোনো প্রকার চেঞ্জ হবে না। ইউনিট চেঞ্জ করলেও কেজিতে যদি আমি পরিমাপ করে 4টা বলি, তাহলে গ্রামে করলেও একই থাকবে। বলো তখন শুধু গ্রামেরটাই বলবে কত হচ্ছে, বুঝলে? মানে যেটা তোমাকে বলে দেওয়া থাকবে যে এর এত, তারপরে যদি চেঞ্জ করে বলে দেওয়া থাকে, যেটা ওখানে বলে দেওয়া ছিল সেটাই হবে, বুঝলে? ধরো গ্রামে দেওয়া আছে, তুমি বললে যে এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা, তুমি বুঝতে পারবে যে ওইটাই যা হবে ওটা কেজিতে কনভার্ট করলেও তাই হবে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না, বুঝলে? তারপরে যাচ্ছি, দেখো আসন্ন মান। আসন্ন মান একদম সহজ জিনিস, আসন্ন মান বা রাউন্ডিং অফ, আর রাউন্ড অফ। ধরো আমি বলছি যে তোমার একটা উদাহরণ দিই, তাহলে বেশি সুবিধা হবে। 5.34999। আমি যদি বলি দশমিকের পরে 2 ঘর অবধি এর মানটা নিতে চাই, কি বলছি? দশমিকের পরে 2 ঘর অবধি মানটা নিতে চাই, তাহলে কত নেবো এটার মান? 5.35। কী করে বললাম? কারণ যে মানটা আমি নিতে চাইছি বা যত দূর অবধি নিতে চাইছি, তার পরের সংখ্যাটা যদি 5-এর থেকে বেশি হয়, তাহলে এই সংখ্যাটাকে 1-1 বাড়িয়ে দিতে হয়। যদি ওটা 5-এর থেকে কম হয়, ধরো আমি সেম রাখছি সংখ্যাটা 4 5, ধরো 1 বললাম, তাহলে এইখানে মানে আসন্ন মানের পরে 5.34 হবে, কোনো অসুবিধা নাই। 5 বেশি হলে, 5-এর থেকে বেশি হলে কি বললাম? বেড়ে যাবে। 5-এর থেকে কম হলে কি বললাম? একই থাকবে, কমবে না, একই থাকবে, বুঝছে? এরপরে ঠিকই বলেছো, যদি 5ই থাকে 3.345, তাহলে তার জন্য দুটো নিয়ম আছে। যদি 5-এর 5ই থাকে তার জন্য দুটো নিয়ম। কি নিয়ম? যে যদি 5-এর আগের সংখ্যাটা জোড় থাকে, তাহলে কোনো প্রকার পরিবর্তন হবে না, তার মানে কত হবে? 5.34। কিন্তু যদি আগের সংখ্যাটা ধরো 5.335 হয়, যদি অযুগ্ম সংখ্যা হয়, তখন কী হবে? 1-1 বেড়ে যাবে, কত হবে? 5.34। তাহলে তোমরা আগে একটা দুটো দিচ্ছি, বল। আমি বললাম 7.314, মানে 2 ঘর অবধি নেবো, দশমিকের পরে 2 ঘর অবধি মান নেবো, কথা হবে বলো এটা। তারপরে বললাম 7.316 বলছি, দশমিকের পরে 2 ঘর। তারপরে বলছি ধরো 9.56500, দশমিকের পরে 2 ঘর অবধি চালবো, দশমিকের প্রথমেরটা হবে 7.31 2 কেন? তারপরেরটা হবে 6 আছে, 5-এর থেকে বেশি, তাহলে কত হবে? 7.32, বুঝছে? তারপরেরটা দেখো 9.56, আমি দশমিকের পর 2 ঘর অবধি নেবো বলেছি, 9.56, তারপরে আছে 5000, কত হবে? 5-6 হবে, 9.56, বুঝছে? তারপরে ধরো আর একটু আমি কনফিউজ করে দিই, যে ধরো আমি বললাম 9.565001, দশমিকের পরে 2 ঘর নেবো, বলো কথা হবে? 9.565001, দশমিকের পরে না, ভালো করে ভেবে চিন্তে বলবে, দশমিকের পরে বলেছি 2 ঘর অবধি নেবো, তাহলে কী হবে? তখন আমার বিচারটা যেটা 5-এর সাপেক্ষে করছিলাম, এখন আমাকে বিচারটা 5000-এর সাপেক্ষে করতে হবে। 5000-এর উপরে থাকলে এটা বেড়ে যাবে, 5000-এর নিচে থাকলে একই থাকবে, তাহলে 5000 থেকে 1 বেশি, তার মানে এটা কত হয়ে যাবে? 9.57, বুঝছে? যদি বলি ধরো যে আমি বলছি 7.53502 বা 3 বললাম, দশমিকের পরে 2 ঘরই নেব, দশমিকের পরে 2 ঘর নেবো, তাহলে এখানে কী হবে? 7.54 হয়ে যাবে, কারণ কি এটা 500 থেকে, তখন বেসটা আমার কত হয়ে যাবে? 5 লয়ার, তখন কত আছে? 500। 500 থেকে বড় না ছোটো দেখবো? 500 থেকে দেখো 3 বেশি, 3 বেশি হোক, 1 বেশি হোক, যাই বেশি হোক, 500 থেকে বেশি হলে এটা বেড়ে যাবে, 500 থেকে কম হলে, যদি ধরো তারপরে এক্সাম্পল
7.5, এটা হয়ে গেছে 4, 500 থেকে বেশি। তারপর আমি বললাম ধরো 7.53, এটা বলছি 4, 9, 6, এটা আছে। আমি কী নেবো, দশমিকের পরে 2 ঘর নেবো। তাহলে দশমিকের পরে 2 ঘর নিচ্ছি, 5-এর থেকে 4 সংখ্যাটা বেশি না কম? তারপরে 9 থাক, এখানে ধরো আরও 9 দিচ্ছি আমি, লাভ 9 থাক আর 90 থাক, কোনো কিছু এসে যায়নি। ধরো 9, তারপর বলছি 90 থাক, কোনো অসুবিধা নেই। কত হবে সংখ্যাটা? 5000-এর থেকে বেশি না কম? এটা কম, তাহলে যা আছে তাই থাকবে। 7.53 বুঝলে? তাহলে আসন্ন মান বুঝে গেছো, আর হচ্ছে তোমার ওটা বুঝে গেছো, সব বুঝে গেছো। তারপরে লাস্ট দেখছো, তারপরে লাস্ট দেখো, বলো ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্থিরাঙ্কটাই করাতে পারবো, ভার্নিয়ার স্কেল আর হচ্ছে তোমার স্ক্রু গেজ। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টগুলো করে দিয়েছি এক্সাম্পল দিয়ে, আর ভার্নিয়ার স্কেলটার ভার্নিয়ার কনস্ট্যান্টটা বার করে দিচ্ছি, আর হচ্ছে তোমার স্ক্রু গেজ, স্ক্রু গেজ। তাহলে তোমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ একদম ডিটেলসে, ওয়ান শট হয়ে গেল। ভার্নিয়ার স্কেল দেখো, আমি বলছি যদি একটা ভার্নিয়ার স্কেল, তোমরা যদি ল্যাবে গেছো তাহলে দেখতে পাবে ভার্নিয়ার স্কেল কেমন দেখতে হয়। উপরে দুটো দাঁড় থাকে আর নিচে একটা হাঁ থাকে আর কি। উপরে দুটো দাঁড় থাকে, নিচে একটা হাঁ থাকে, ওই মানে মুখ দিয়ে খাই যাবো না, হাঁটা দিয়ে ধরে সেরকম। এখানে ধরবে, বস্তুটাকে রাখবে, দিয়ে উপরের দাগ মিলাবে। এখানে হচ্ছে স্কেল থাকে, এইখানটায় এখানটা স্কেলটা থাকে, মিলিয়ে থাকে। এখানে কি থাকে, যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর, এটা ভালো করে দেখে নাও, এটা দেখো চুপ করে, ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান মূল স্কেলের কত হয়? 9 ঘর, 9 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের আমি যদি 1 ঘর বার করতে চাই, তাহলে মূল স্কেলের কত হবে? 9-10 ঘর। 1 ঘর হলে 9-10 হয়েছে। এরপরে যেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, বা এটার নামই কি, ভার্নিয়ার স্থিরাঙ্ক। ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক, সেটা কি, যে ভার্নিয়ার স্কেলের একটা ঘর, মূল স্কেলের একটা ঘর, দুজনের মধ্যে যে ডিফারেন্সটা, কি বললাম, মূল স্কেলের একটা ঘর আর ভার্নিয়ার স্কেলের একটা ঘর, দুজনের মধ্যে কোনটা ছোট কোনটা বড়? অবশ্যই দেখতে পাচ্ছ যে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সঙ্গে মূল স্কেলের মাত্র 9 ঘর লাগছে সমান হতে। তাহলে কোনটা বড়? মূল স্কেলটা বড়। তাহলে মূল স্কেলের 1 ঘর মাইনাস কী করবো, ভার্নিয়ার স্কেলের 1 ঘর, সেটাই হচ্ছে ডিফারেন্সটার নামই দেওয়া হয়েছে কি, ভার্নিয়ার স্থিরাঙ্ক বা বেশি। তাহলে মূল স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘর মানে কত? 9/10 ইন্টু মূল স্কেলের 1টি ঘর, এটি বেসিক ডেফিনেশন। তাহলে দেখো এখান থেকে আসছে 1/10 ইন্টু মূল স্কেলের 1টি ঘর। এবার মূল স্কেলে 1টি ঘরের মান যদি 1 মিলিমিটার থাকে, তখন ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? মূল স্কেলে 1টি ঘরের মান, আমি যদি এর মানটা বলি 1 মিলিমিটার, তখন ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? 1/10 ইন্টু 1 মিলিমিটার, তার মানে কত হলো? 0.1 মিলিমিটার বুঝলে? তখন ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত হলো? 0.1 মিলিমিটার। কারো যদি অসুবিধা হয় তো বলো। আবার যদি বলি যে মূল স্কেলের 1টি ঘর মানে 1 সেমি, তখন ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? 1 সেন্টিমিটার ইন্টু 1/10 মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার বুঝছে? তাহলে বেসিক ডিফারেন্সটা কি, যে মূল স্কেলের 1টি ঘর থেকে ভার্নিয়ার স্কেলের 1টি ঘর কতটা ডিফারেন্স বা কতটা পার্থক্য আছে, তার নাম দেওয়া হয়েছে কি, ভার্নিয়ার স্থিরাঙ্ক বুঝছে? এরপর আমি যদি ধরো কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করেছি, দৈর্ঘ্য পরিমাপ করে ধরো 10 সেন্টিমিটার পেয়েছি, 10 সেন্টিমিটার পেয়েছি, আর ভার্নিয়ার স্কেলে তার মানটা পেয়েছি ধরো ভার্নিয়ার স্কেলের 5টি দাগ, ভার্নিয়ার স্কেলের 5টি দাগ পেয়েছি। তাহলে এর মানটা কত হবে? এর মানটা হবে মূল স্কেলে পার্ট মানে 10 প্লাস 5 ইন্টু মূল স্কেলের যদি 1টি ছোটো ঘরের মান যদি তোমার 1 মিলিমিটার হয়, তাহলে এই যে 5টি দাগ পেয়েছি ইন্টু কী করবো, 0.1 দিয়ে গুণ করবো, 0.1, তার মানে 10 প্লাস 0.5 মানে কত পাবো? এটাকে সেমিতে চেঞ্জ করতে হবে, যেহেতু এটা সেমিতে আছে, 10 সেমিতে আছে, তাহলে সেমিতে চেঞ্জ করলে কত হবে? 1 মিলিমিটার, তাহলে 0.01 সেন্টিমিটার। তাহলে 0.01 দিয়ে যদি গুণ করো তাহলে হচ্ছে 0.05, তাহলে হচ্ছে তোমার 10.05 দৈর্ঘ্যটা, বুঝতে পেরেছো? তাহলে আমি বলছি ভার্নিয়ার স্কেলের দাগটার সঙ্গে ভার্নিয়ার কনস্ট্যান্টটা গুণ করবো, আর মূল স্কেলের যে পার্টটা সেটা যোগ করে দেবো, বুঝছে? একই রকম আর একটা তোমাদের যন্ত্র আছে, সেটার নাম হচ্ছে স্ক্রু গেজ। সেটা হচ্ছে ঘুরে, ওটা বেরিয়েছে, মূল স্কেলের পার্টটা তো দেখতে পাবে, তারপরে ভার্নিয়ার একটা চেঞ্জ হয় দেখবে, ওটা দেখতে পাবে। মানে এগুলো ব্যবহার করা হচ্ছে কারণ কি, যে সূক্ষ্ম মানে খুব সূক্ষ্ম, মানে যে 0.1 মিলিমিটারেরও যে মেজারমেন্টটা সেটা যেমন করতে পারে, বুঝতে পেরেছো? মানে এমনি স্কেল দিয়ে ধরো 0.1 টাইম মেজারমেন্ট করতে পারছি না, ওই জন্য আমি ওটা ব্যবহার করছি,
নাহলে তো বলবে যে স্কেল আছে, স্কেল দিয়ে আমি মেপে নেবো, কোনো অসুবিধা নেই। হয়েছে? তাহলে যখন ধরো এই বস্তুটা আছে, এই বস্তুটা তুমি স্কেল দিয়ে মাপছো, দেখো ভালো করে বুঝো, এই বস্তুটা যদি স্কেল দিয়ে মাপো, স্কেলটা তুমি বসাচ্ছ, তুমি এইখানের অ্যাঙ্গেলটা এবারে তুমি এদিক থেকে একটু দেখলে যেটা দেখবে, এদিক থেকে দেখলে একটা অন্যরকম দেখবে, এদিক থেকে দেখলে একটা অন্যরকম দেখবে। কিন্তু যদি এটাকে এইভাবে চিপে ধরে দেখো, তাহলে হাইটটা কি কোনো প্রকার চেঞ্জ হবে? কোনো প্রকার চেঞ্জ হবে না। তাহলে ওই জন্য এটার ব্যবহার ভার্নিয়ার স্কেল, ওই জন্য ব্যবহার করা হচ্ছে। একই রকম স্ক্রু গেজ মানে হচ্ছে তোমার, যদি বলি পাতলা কিছুর যদি আমি এইটা মাপতে চাই, মানে এইটা, হয়েছে? স্ক্রু গেজ মানে একটু পাতলা কিছুর যে এই এটা কী বলবো, বেদটা, আমি যদি বেদটা মাপতে চাই, সেটার জন্য যে যন্ত্র ব্যবহার করা হবে সেটা কি? স্ক্রু গেজ। আর স্ক্রু গেজটা কীভাবে কাজ করে? স্ক্রু গেজটায় মানে একটা নব থাকে যেটা ঘোরানো যায়, বা স্ক্রু থাকে যেটা ঘোরানো যায়, ওই জন্য নাম স্ক্রু গেজ। তাহলে এটা যদি ঘুরাই, এভাবে যদি ঘুরাতে থাকি, একবার যদি ঘুরাই তাহলে মূল স্কেলে একটা ঘর করে যাবে, মানে পুরোটা যদি একবার কমপ্লিট ঘুরে, ভালো করে বুঝো, এখানে এটা ধরো 50টা দাগ আছে আমি বলছি, মানে জিনিসটা ভালো করে বুঝবে, তাহলে কোনো অসুবিধা হবে না। এটা ধরো আমি বলছি 50টা এইভাবে গোল, মানে গোল করে এই মার্কারটার গায়ে ধরো 50টা দাগ আছে, 1 2 করে 50টা দাগ আছে। এবার একবার যদি 50টা যায়, পুরোটা যদি 50টা যায়, তাহলে মূল স্কেলে এক ঘর সরবে। এটি হচ্ছে স্ক্রু গেজ, একদম ফান্ডামেন্টাল। যেটা কী বললাম, একবার পুরোটা কমপ্লিট ঘুরলে মূল স্কেলে একটা করে দাগ সরি যাবে। হয়েছে? এবার দেখো, আমি যদি বলি যে ওই সংখ্যাটা যদি, মানে এক ঘরের সংখ্যাটা যদি আমি বলে দিই যে তোমার হচ্ছে, ওটারই নাম দেওয়া হয়েছে স্ক্রু পিচ। কী নাম দেওয়া হয়েছে? স্ক্রু পিচ। স্ক্রু পিচ এটা এবারে বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে বিভিন্ন হবে, কোনো যন্ত্রে 50টা থাকতে পারে, কোনো যন্ত্রে 100টা থাকতে পারে, ঠিক আছে? স্ক্রু পিচ মানে মানে স্ক্রু পিচ মানে হচ্ছে তোমার, ধরো আমি বললাম যে 1 মিলিমিটার, মানে কি একবার পূর্ণ আবর্তনে এটা মূল স্কেলে 1 মিলিমিটার করে সরে যাচ্ছে, এটা হচ্ছে স্ক্রু পিচ, বা এটা হচ্ছে তোমার পি দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর যদি পাক সংখ্যা বা দাগ সংখ্যা, আমি যদি দাগ সংখ্যাটা বলি, দাগ সংখ্যাটা এন দিয়ে প্রকাশ করা হয়। আমি যদি ধরি হচ্ছে তোমার দাগ সংখ্যাটা যদি 100 ধরে নিই, দাগ সংখ্যাটা কী বললাম, যদি 100 ধরে নিই, তাহলে যেটা আমার হচ্ছে স্ক্রু গেজের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক যেটা হবে এলসি, স্ক্রু গেজের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক সেটা হবে কি? স্ক্রু পিচ বাই হচ্ছে দাগ সংখ্যা, স্ক্রু পিচ বাই দাগ সংখ্যা, হয়েছে? পি বাই এন, পিএনপিসি, পি বাই এন, বুঝলে? তাহলে পি এন পি সি, এন বাই পি কখনো হয় যখন না হয়ে যায়, যেভাবে ইচ্ছে তোমরা মনে রাখতে পারো, পি বাই এন বাস। তাহলে পি এর মানটা কত আছে দেখো, 1 মিলিমিটার বাই 100, তাহলে 0.01 মিলিমিটার। এবার ভালো করে বুঝো, আমি যদি ধরো এর বেধটা পরিমাপ করছি, মূল স্কেলে পার্টটা মানে হচ্ছে তোমার ধরো, একটু পরিষ্কার করে নিই, মূল স্কেলে পার্টটা ধরো আমি বলছি ধরো 2 সেন্টিমিটার পেয়েছি, ভালো করে বুঝবে, মূল স্কেলে পার্টটা বলছি 2 সেন্টিমিটার পেয়েছি, হয়েছে? তারপরে ওটা কমপ্লিট নয়, ওটা ধরো মানে কী বলবো, এখানে হচ্ছে একটা দাগ আছে, এই দাগটার সঙ্গে এর ধরো 20 নম্বর দাগটা ম্যাচ করেছে বা টাচ করে আছে, পুরোটা ঘুরে যায়নি, দেখো পুরোটা ঘুরে গেলে আবার কী হয়ে যেত, এটা 2 থেকে 2 মানে 3 হয়ে যেত ধরো, হয়েছে? তার মানে 1 সেমি করে যদি বাড়ে, ধরো 1 সেমি করে যদি বাড়ে, বা এটা আমার মিলিমিটার ধরতে হবে, সেমি ধরলে আবার গোলমালা যাচ্ছে, মিলিমিটার ধরি কারণ 1 মিলিমিটার করে স্ক্রু পিচ যেহেতু ধরেছি, হয়েছে? তাহলে 2 মিলিমিটার ছিল নর্মাল স্কেলে। এবার আমি বলছি কি, এটা ঘুরাচ্ছি, ঘুরি 20 দাগের সঙ্গে মিলে আছে, তবে এর বেধটা পেয়ে গেছি, ঘুরি টাচ করছি, তাহলে এটা 20 দাগের সঙ্গে মিলে আছে, মানে মূল স্কেলের দাগ এটা, আর এটা 20 নম্বর দাগের সঙ্গে মিলে আছে। তাহলে আমি এর দৈর্ঘ্যটা এখন বা এর বেধটা আমি যদি জানতে চাই, কি করব? মূল স্কেলে যে পার্টটা বেরিয়েছে, মূল স্কেলে পার্ট মানে এখন হচ্ছে স্ক্রু গেজে পার্ট সমান হবে মূল স্কেলে পার্ট প্লাস দাগ সংখ্যা ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক, হয়েছে? তাহলে মূল স্কেলে পার্টের মানটা কত এসছে? 2 মিলিমিটার, প্লাস এখানে দাগ সংখ্যা কটা বললাম, 20 দাগের সঙ্গে মিলে আছে, যে দাগটার সঙ্গে মিলে থাকবে সেটা করব, ইন্টু এলসিটা কত বেড়েছে দেখো 0.01, তাহলে 2 প্লাস এটা যদি গুণ করে কত আসছে? 0.2 নাকি? 0.2 আসছে, 0.2 আসছে মনে দেখো, 20 তার সঙ্গে 0.01 গুণ করছি, তাহলে 0.2,
তাহলে 2.2 মিলিমিটার। বুঝতে পেরেছো না পারোনি বলো? হয়েছে? যদি ধরো আমি বলতাম যে এটা হচ্ছে 20টি দাগের পরিবর্তে ধরো 30টি দাগের সঙ্গে মিলেছে, তাহলে কত হতো? সেমই হতো, দেখো 2 মিলিমিটার প্লাস 30 ইন্টু 0.01। হয়েছে? যদি বলতাম একটি দাগের সঙ্গে ম্যাচ করেছে, একটি পেরিয়েছে, তাহলে কত হতো? 1 ইন্টু 0.01, তার মানে কত হতো? 2 প্লাস 0.01। তার মানে স্ক্রু গেজের ভূমিকাটা দেখো, স্ক্রু গেজের ভূমিকাটা যে 0.01 মিলিমিটার, ওই অতটা সূক্ষ্ম পরিমাপকেও সে কিন্তু মেজার করে দিতে পারছে। 0.01 ওইটা এটা লঘিষ্ঠ ধ্রুবকের ডেফিনেশন। লঘিষ্ঠ ধ্রুবক মানে সর্বনিম্ন যে মানটাকে সে মেজার করতে পারছে। বুঝছে? বাস, এটা কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টারটা। ভালো করে রিভাইজ করে নেবে। এবার যতগুলো ইচ্ছা তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে, যেখানে ইচ্ছা মোটামুটি পারবে। থ্যাংক ইউ।